ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে কোনো অনুষ্ঠানে এই ফুল, এই মালা, ফুলের তোড়া আর খুব বেশি আমাদের উপর ইফেক্ট দেয় না, কেননা 2016 সালে আপনাদের মাঝে এসে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ পেয়েছিলাম এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা নিয়েই 5 বছর বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি এবং ওই 5 বছর যেখানেই গেছি সব জায়গাতে ফুল, মালা, উত্তরীয় পেয়েছিলাম। কিন্তু এটাও ঠিক যে জনগণ যখন মনে করেন যে কাউকে সমর্থন করবেন তখন তার পাশে তারা থাকে। আবার এই জনগণ তার জনপ্রতিনিধির কাজে আচরণে যদি ক্ষুব্ধ হন তখন তারাই আবার তার কাছ থেকে সবকিছু কেড়ে নেন। আমার জীবনে দুটোই ঘটেছে। এক সময় আপনারা আমাকে সবটাই দিয়েছিলেন। 2016-তে এই পশ্চিমবঙ্গের মানচিত্রে আমাকে একটা পরিচয় পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আবার নিশ্চয়ই 5 বছরে নিশ্চয়ই আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, সেই কারণে 2021-এ হয় আমার হোক, আমার সঙ্গে যারা ছিল তাদের হোক, অহংকার হোক, ঔদ্ধত্য হোক, এটাই হোক না কেন, বা যে আশা আকাঙ্ক্ষা আপনাদের ছিল সেটা পূরণ করতে পারেনি, তাই আপনারাই 2021-এ আবার আমাকে বিরোধী রাজনৈতিক দলের জায়গায় পৌঁছে দিয়েছিলেন এবং 5 বছর আমাকে বিরোধী ভূমিকা পালন করার একটা সুযোগ করে দিয়েছিলেন এবং সবটাই আমরা মেনে নিয়েছি। আপনারা যখন সমর্থন জানিয়েছিলাম সেটাকেও স্বাগত জানিয়ে দিয়েছিলাম, মাথা পেতে নিয়েছিলাম এবং যেদিন আপনারা আমাদের কাছ থেকে সমর্থন কেড়ে নিলেন, আমরা পরাজিত হলাম, সেটাও মাথা পেতে নিয়েছিলাম। কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ যে সিদ্ধান্ত নেন সেটা মেনে নিতে হবে। 2026-এ আবার আপনাদের মাঝে আসার সুযোগ পেয়েছি এবং আপনারাই যারা 2021-এ আমাকে জয়লাভ করতে দেননি তারাই 2026-এ আবার আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং এই দ্বিতীয়বার যে কাজ করার সুযোগ করে দিয়েছেন, এই দ্বিতীয়বার কিন্তু আমি খুব সজাগ। প্রথমবার যে ভুল ত্রুটি হয়েছিল আমি প্রত্যেক দিন চিন্তা করছি যে সে ভুল ত্রুটি আর যেন না হয়। এবার দ্বিতীয়বার যখন মানুষ আমাকে একবার সুযোগ দিয়েছে তখন মানুষ যে ভরসা আমার উপর রেখেছে সে ভরসা মানুষরা যেন আশাহত না হয়, এই চেষ্টা আমি করছি। আমাদের প্রথম প্রতিশ্রুতি ছিল যে নির্বাচনে জয়লাভ করলে আমাদের প্রথম কাজই হবে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। গণতান্ত্রিক পরিবেশ বলতে যেটা বোঝায়, গণতান্ত্রিক পরিবেশে শাসক দল থাকবে, বিরোধী দলের একটা ভূমিকা থাকবে, বিভিন্ন দর্শনে বিশ্বাসী ব্যক্তিরা থাকবে, কেউ আপনার পক্ষে থাকবেন, কেউ আপনার বিরুদ্ধে থাকবেন, কিন্তু গণতান্ত্রিক পরিবেশে সবারই কথা বলার অধিকার থাকবে। আজ যে কথা আমি বলতে এসেছি, আপনাদেরকে কি দিতে পারবো কি পারবো না সেটা আজকেই আমার হাতে নেই, আমি বলতে পারবো না, কিন্তু যেটা হাতে আছে, আমার যেটা বলতে এসেছি যে আজ থেকে আপনাদের এই অধিকার থাকলো আগামী 5 বছর আমার উপর নজরদারি করুন। আপনারা আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি আপনারা নজর রাখুন এবং তার সঙ্গে সঙ্গে যদি আমার আচরণে ব্যবহারে কোথাও আপনারা দুঃখ পান, আপনাদের এই অধিকার থাকলো আমাকে ডেকে আমার মুখের উপর বলবেন যে তুমি যে কাজ করছো এটাতে আমরা ক্ষুব্ধ, এটাতে আমরা খুশি না, এটাতে আমরা খুশি না। শুধু আমি না, আপনারা জানেন যে মানুষ যখন ক্ষমতায় চলে আসে তখন অনেক লোক তাকে ঘিরে নেয় এবং যারা আমাদেরকে ঘিরে থাকেন তাদের আচরণ ব্যবহারটাও
মানুষ নজর রাখে। যারা আমার সঙ্গে ছবি তুলছে, সে যদি নিজের অঞ্চলে মানুষের উপর অত্যাচার করে, তাহলে তার প্রতিফলন আমার প্রতি সমর্থনে পড়ে। তাই আমি বলছি, আমার সঙ্গে যারা আছে, যারা সবসময় আমার সঙ্গে ঘুরছেন, যারা বলছেন যে আমরা দাদার ভাই, দাদার বোন, তাদেরকে বলছি যে আপনারাও একটু সংযত থাকবেন। ক্ষমতা পেয়েছেন, এই ক্ষমতা যেন মানুষ আমাদের ঔদ্ধত্য না বাড়িয়ে দেয়, আমরা যেন সহনশীল হতে পারি। ভালো লাগলো, অনেকদিন পর ভালো লাগলো। 25শে বৈশাখ কবিগুরুকে স্মরণ করার যে কাজ আমরা আরম্ভ করেছিলাম, আজ সেটা দেখলাম আমাদের ছোট ছোট বোনেরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলো, এবং আশা রাখবো যে এই কাজ 22শে শ্রাবণ পর্যন্ত চলবে। 25শে বৈশাখ থেকে 22শে শ্রাবণ কবিগুরুকে আমরা যেন না ভুলি, আমাদের বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতি যেন আমরা না ভুলে যাই, এটাকে বারবার স্মরণ করতে হবে। বলা হলো যে আমি যখন বিধায়ক ছিলাম তখন 50,000 টাকা এখানে ভোগের একটা ঘর করার জন্য দিয়েছিলাম। ওনারা নারকেল রেডি করেছিলেন যে আপনি নারকেল ফাটিয়ে ওই কাজটি আরম্ভ করুন। আমি বলেছি যে না, ওই যে 50,000 টাকা যেটা আছে সেটা রেখে দিন। আজকে আমি বলছি আপনাদের আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি, এবং আপনাদের আশীর্বাদে বিধায়ক হওয়া সুবাদে বছরে 70 লক্ষ টাকা কালকেই আমরা খবর পেয়েছি যে আমরা ডেভেলপমেন্ট হিসাবে পাবো। তাই এই ভোগের ঘর করার জন্য প্রথম এই যে 70 লক্ষ টাকা আমি পাচ্ছি, তার মধ্যে 10 লক্ষ টাকা এখানে ভোগের ঘর করার জন্য সরকারিভাবে 10 লক্ষ টাকা ভোগের ঘর করার জন্য আমি ঘোষণা করছি। কালকেই আমি ডিএম সাহেবকে চিঠি করে দেব, এবং তারপর আপনাদের পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির মাধ্যমে টেন্ডার হয়ে 2-3 মাসের মধ্যে আশা করি দুর্গা পূজার আগে এই কাজ আরম্ভ হবে। এবং যে আশা, যে ভরসা নিয়ে আপনারা আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন, সে আশা ভরসা আমরা পূরণ করতে পারি। দেখুন, 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, নির্বাচনী ফলাফল বেরিয়েছে। আমি খুব একটা কিন্তু খুশি না। পাণ্ডবেশ্বরে অনেক এমন ছেলেরা আছেন যারা আমার বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তারা আজ ঘর ছাড়া। আমরা কিন্তু কাউকে ঘর ছাড়া করার জন্য ক্ষমতায় আসিনি। আমি সবাইকে অনুরোধ করব যে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে একজনও, সে যতই বিরোধী হোক না কেন, আমরা অনেক ছেলেরা বলছে দাদা ও তো 21-এ এই করেছিল, ও তো 21-এ আমার উপর হামলা করেছিল, ও তো 25-এ আমার উপর হামলা করেছিল। ভাই, মাথায় রাখতে হবে যে ও কি করেছিল সেটা দেখে আমাদের চলবে না ভাই। আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে আমরা বদলা নয় বদল আনবো, সে বদল আমাদেরকে আনতে হবে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে, কাউকে না কাউকে তো বন্ধ করতে হবে। যখনই নির্বাচন হবে, যে ভোটে জিতবে সে পরাজিত ব্যক্তিদের উপর হামলা করবে, এটা আর চলতে দেওয়া যায় না। কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে, এবং আজ আমাদেরকে এগিয়ে সেটা করতে হবে। অন্য কোনো রাজ্যে নেই। বিহারে ভোট হয়, দেখুন ভোটের পর বোঝাই যায় না কে কোন পার্টিতে আছে। উত্তরপ্রদেশে চলে যান, আমি গেছিলাম আমার পরিচিত একজনের বিয়ে বাড়িতে, যার বিয়ে বাড়ি অন্য দলের একজন এমএলএ এসে সকাল থেকে বসে আছে। যারা কোন পর্যাত্রী আসে তারা কোথায় বসবে, জলের ব্যবস্থা হয়েছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, বোঝাই যায় না যে কে কোন দলের সঙ্গে যুক্ত। কিন্তু আমাদের এখানে, আমাদের বাংলার মাটিতে অন্য ধরনের সংস্কৃতি। ইচ্ছা হলে আপনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন না, বিরোধী লোকের সঙ্গে কথা বলতে পারবেন না। এই 5 বছর আমি যখন বিধায়ক ছিলাম না, অন্তত 10 থেকে 12টা এমন ঘটনা ঘটেছে। অনেকে আমাকে ফোন করেছে, দাদা আমার কন্যার বিয়ে, আপনি আশীর্বাদ করুন। আমি বলেছি হ্যাঁ আশীর্বাদ করতে আসবো, কবে বিয়ে বলো? না দাদা, ডাকতে আপনাকে পারবো না, আপনি ফোনে আশীর্বাদ করুন। কেননা যদি বিয়েতে আপনাকে ডাকি, তাহলে পরের দিন আমার ঘরে হামলা হতে পারে বা আমার ক্ষতি হতে পারে। এটা কেন হবে? এটা বন্ধ করতে হবে। এবং আমাদের লোকদেরকে বলছি, যারা জয় শ্রীরাম করছিলে তাদেরকে বলছি, ভাই জয় শ্রীরাম যদি করছো তাহলে ভাই এটা বন্ধ করতে হবে। কোন বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে এই বদলা নেওয়ার কিন্তু অ্যাক্টিভিটি কিন্তু চালানো যাবে না, যাবে না, যাবে না। আর যদি কেউ এটা করছে, তার দায় দায়িত্ব তাকে নিতে হবে। তার দায় দায়িত্ব আমি নেব না। আমি এখানে কারো উপর হামলা করার জন্য, কারো কাছে বদলা নেওয়ার জন্য বিধায়ক হই না। আমি এসছি কাজ করার জন্য, এসছি
মানুষ কাজ করার সুযোগ করে দিয়েছে। মানুষ আমাকে এই অঞ্চলে উন্নয়নের জন্য নির্বাচিত করেছে। মানুষ আমাকে কারো ঘর বাড়িতে হামলা করার জন্য, কাউকে জেলে পাঠিয়ে দেওয়ার জন্য, কারো রক্ত ঝরাবার জন্য আমাকে কিন্তু পুনরায় নির্বাচিত করে। কারো ব্যবসা কেড়ে নেওয়ার জন্য আমাকে নির্বাচিত করেনি। ও ব্যবসা করতো, ও নরেন চক্রবর্তীর সঙ্গে ঘুরতো, তাই ওর ব্যবসাটা কেড়ে নেবো, আমি নিয়ে নেবো, এটা হবে না ভাই, হবে না, এটা করা যাবে না। তুমি ব্যবসা করো, ফেয়ার কম্পিটিশন করো, যে পারবে সে করবে, যে পারবে না সে করবে না। কিন্তু জোর করে শুধুমাত্র নরেন চক্রবর্তীর সঙ্গে ছিল বলে তার সব কেড়ে নেবো, আমি নিয়ে নেবো, এটা কিন্তু হবে না। আর আমি এটা হতে দেবো না, দেবো না, দেবো না। অনেকে দুঃখ পাবেন হয়তো, অনেকে হয়তো এই ভেবেই আমাকে সমর্থন করছিলেন যে দাদা একবার জিতুক তারপর দেখাবো। আমি দেখাতে দেবো না ভাই। যার দেখাবার আছে নিজে ভোটে দাঁড়াও, নিজে জিতে দেখাও। আমি ভোটে জিতেছি, আর এই পাপের ভাগী আমি কিন্তু হব না। এটা ঠিক যে আমাদের হাতে বিরাট ক্ষমতা, পুলিশ হয়তো আমাদেরকে কিছু বলবে না, প্রশাসন আমাদেরকে হয়তো কিছু বলবে না, কিন্তু এই প্রশাসন পুলিশের উপরেও একটা সত্তা উপরে আছে যে উপর থেকে দেখছে, এবং সে কিন্তু ছাড়বে না, ঈশ্বর কিন্তু ছাড়বে না, সে সব দেখছে। আমরা যদি বেশি ঔদ্ধত্য দেখাই, এই নরেন তো তাই করছে। নরেন বলা ঠিক, নরেন দা, আমি দাদা বলতাম না, উনি তো তাই করেছিলেন। জিতার পর ভেবেছিলেন বাস আমি রাজা হয়ে গেল, বাকি সবাই প্রজা। কেউ ভাবেনি এই নির্বাচন যেদিন ফলাফল বেরোলো তার দুদিন আগে অব্দি কেউ ভাবেনি উনি পরাজিত হতে পারে। যেদিকে বেরোতেন হাজার হাজার লোক বেরোচ্ছে, সমস্ত লোক ওনার সঙ্গে, কিন্তু এই মানুষ ওনাকে পরাজিত করলো। এই মানুষ, এটা মাথায় রাখতে হবে, এই মানুষ নরেন চক্রবর্তীকে পরাজিত করেছে। আমাদের ঔদ্ধত্য যদি আমরা না কমাই, এই মানুষ আমাদেরকেও পরাজিত করবে, কাউকে ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখতে হবে। এবং প্রথমবার যদি কেউ ভুল করে সেটাকে ভুল বলা হবে, দ্বিতীয়বার যদি কেউ ভুল করছে তাহলে সেটাকে ভুল বলা চলবে না, সেটা বলতে হবে জেনে বুঝে আমরা বদমাশি করছি। প্রথমবার হয়েছে, প্রথমবার অনেক কিছু হয়েছে, আমি চিনতাম না, জানতাম না, পাণ্ডবেশ্বরে কাউকে চিনতাম। আমি আসানসোলে থাকতাম, আসানসোলে মেয়র ছিলাম, সেখান থেকে এসেছি। 5 বছর আমার সবাইকে জানতে বুঝতেই বেরিয়ে গেছে, কিন্তু আমারও 10 বছর পাণ্ডবেশ্বর হয়ে গেল। 5 বছর বিধায়ক হিসাবে, 5 বছর বিরোধী রাজনৈতিক দলের কর্মী হিসাবে, এইটা নিয়ে 15 বছর হতে চলবে। 15 বছরে যদি পাণ্ডবেশ্বরের মানুষকে আপন না করতে পেরেছি, যদি 15 বছরে পাণ্ডবেশ্বরের মানুষের আপন না হতে পেরেছি, তাহলে তো মানুষ হিসাবে জন্ম নেওয়াটাই বৃথা। তাই এই আগামী 5 বছর আমরা কতটা ডেভেলপমেন্ট করতে পারবো না, সেটা সময়ের উপর নির্ভর করে, পরিস্থিতির উপর নির্ভর করে। কিন্তু এই কথা দিচ্ছি, যে পাণ্ডবেশ্বরের স্বপ্ন আপনারা দেখেছেন, প্রত্যেকেরই একটা স্বপ্ন আছে যে আমরা এই ধরনের পাণ্ডবেশ্বর তৈরি করব। সেই স্বপ্ন পূরণে আমি কারো ভাই হিসাবে, কারো দাদা হিসাবে, কারো জেঠু হিসাবে সবসময় আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার আমি করছি। এবং আমরা কি করে বুঝবো যে পাণ্ডবেশ্বর এগিয়েছে, পাণ্ডবেশ্বরের পরিবেশ ভালো করা গেছে? শুধু একটা ফর্মুলা। পাণ্ডবেশ্বর আমি দেখেছি, যারই একটু অর্থের যোগান বেশি হয়েছে সে হয় আসানসোলে গিয়ে ঘর করেছে, কিংবা দুর্গাপুরে ঘরে গিয়ে ঘর করেছে। আমি বলছি আগামী 5 বছরে আমাদের চ্যালেঞ্জ হলো যে আসানসোলের মানুষ, দুর্গাপুরে মানুষ পাণ্ডবেশ্বরে 3 কাঠা জমি কিনে ঘর করবে, বলবে যে হ্যাঁ পাণ্ডবেশ্বর গিয়ে থাকে। এই পরিবেশ যেদিন আমরা আনতে পারবো, যেদিন দেখবেন যে আসানসোল দুর্গাপুরে কোনো লোক আপনাকে বলছে যে ভাই দুর্গাপুর আর ভালো লাগছে না, পাণ্ডবেশ্বরে তোমাদের পরিবেশ খুব ভালো, পাণ্ডবেশ্বরের প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে আমার ভালো লাগে, আমি বাকি জীবনটা পাণ্ডবেশ্বরে কাটাতে চাই, 3 কাঠা জমি দেখে দাও, সেখানে ছোট ঘর করে আমি থাকবো। এটা যেদিন আমরা করতে পারবো, সেদিন ভাবেন যে পাণ্ডবেশ্বরের জন্য আমরা কিছু করলাম। পাণ্ডবেশ্বর থেকে, এখান থেকে অর্থ রোজগার করে কলকাতা চলে যাওয়া, আসানসোল চলে যাওয়া, দুর্গাপুর চলে যাওয়া তো খুব সহজ, যে কোনো ব্যক্তি চলে যেতে পারে। আবার নতুন একটা কথা আছে, না আমি তো যেতে চাইনি, কি করবো, বাচ্চাটা পড়াশোনা করাতে হবে তো সেইগুলো চলে যাচ্ছে। ঠিকই, সেই ব্যবস্থা এখানেই করতে হবে, যাতে বাচ্চার অজুহাত দিয়ে কাউকে দুর্গাপুর আসানসোল না যেতে বলতে হবে যে না, যে ধরনের শিক্ষা আপনি আপনার পুত্র বা কন্যাকে দিতে চাইছেন সেই ব্যবস্থা আমরা পাণ্ডবেশ্বরে করবো, আপনি থাকুন। এই পাণ্ডবেশ্বর নিয়ে আমরা গর্ব করব। এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদেরকে আমরা সংবর্ধনা দিলাম। আমি বলি যে সবার একটা স্বপ্ন থাকে, আমার একটা স্বপ্ন, আমার স্বপ্ন যে বাংলার মানচিত্রে আমাদের এই পাণ্ডবেশ্বর প্রথম স্থান অধিকার করবে, এবং
বাংলার মানচিত্রে পাণ্ডবেশ্বরকে যদি প্রথম স্থান অধিকার করতে হয় তাহলে সেটা জিতেন্দ্র তেওয়ারি বা এক্স বা ওয়াই পারবে না। এই আমাদের পুত্র সমান কন্যা সমান যে ছাত্র ছাত্রীরা আজকে সম্বর্ধিত হলো তাদের মাধ্যমেই পাণ্ডবেশ্বর কিন্তু বাংলার মানচিত্রে প্রথম স্থান অধিকার করবে। আজ তোমাদেরকে পুরস্কার দেওয়া হলো, তোমরা যেদিন মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, বাড়িতে সবাই খুব খুশি হয়েছে, মা খুশি হয়েছেন, বাবা খুশি হয়েছেন, দাদু খুশি হয়েছেন, দিদা খুশি হয়েছেন, সবাই খুশি হয়েছে। মাসিকে ফোন করেছো, পিসিকে ফোন করেছো, মা হয়তো পাড়াতে দাঁড়িয়েছিল কলতলায় জলতলায় যে বলি যে আমার মেয়েটা ভালো ফলাফল করেছে। এটা হয়, আমাদের মায়েদের হয় যে ছেলে মেয়ে যখন ভালো ফলাফল করে মায়েরা চায় যে সবাইকে বলি। কিন্তু আমি আজকে বলতে এসেছি ঠিক পরিবারের লোকেরা খুশি হয়েছে, কিন্তু আজ যে এই মঞ্চে তোমাদেরকে সম্বর্ধিত করা হলো এটার মানে হলো যে শুধু তোমাদের পরিবার না, এই বৃহৎ পরিবার, এই পাণ্ডবেশ্বর নামপাড়া যে পরিবার, সে পরিবারও তোমাদের কাছে অনেক আশা ভরসা রাখে। এবং আমরা কে কি করতে চাইছো সেটা তোমাদের উপর নির্ভর করছে, কিন্তু আমরা এইটুকু আশীর্বাদ করতে এসেছি যে প্রত্যেক ছাত্র ছাত্রী তার জীবনে উৎকর্ষে পৌঁছে, যেটা যে স্বপ্ন দেখেছে, যেখানে পৌঁছতে চাইছে সেখানে যদি পৌঁছাতে পারে। এবং তাদের জীবনে উৎকর্ষে পৌঁছাতে গেলে যে সাপোর্ট লাগবে, যে পরিবেশ লাগবে, যে পরিস্থিতি লাগবে, সেই সাপোর্ট, সেই পরিবেশ, সেই পরিস্থিতি যেন আমরা সবাই মিলে তৈরি করতে পারি, তাহলেই তাদের স্বপ্ন পূরণ হবে। শুধুমাত্র আজকে দিনে তাদেরকে একটা সম্বর্ধনা দিলাম, একটা ট্রফি দিলাম, এতে আমাদের দায় দায়িত্ব শেষ হয়ে যায় না। আজ থেকে আমাদের দায় দায়িত্ব শুরু হলো। যারা উদ্যোক্তা তাদেরকে আমি করজোড়ে নিবেদন করি যে ছাত্র ছাত্রীদেরকে আজ আপনারা সম্বর্ধিত করলেন তাদের পুরো ডাটা রাখবেন, টাইম টু টাইম, মাসে অন্তত একবার তাদেরকে ফোন করবেন যে কোন কলেজে ভর্তি হলি মা, বই কেনা হয়েছে কিনা, টিউশন যাচ্ছিস কিনা, টিউশন মাস্টার দিতে পেরেছে কিনা মা বাবা, কোনো অসুবিধা হচ্ছে না তো, মানে বই লাগবে কিনা, টেক্সট বই কিনেছো ঠিক আছে, ভালো নাম্বার পেতে গেলে মানে বই কিনতে হবে, সেটা কিনেছি কিনা, এই নজরদারিটা প্লিজ আপনারা রাখবেন। এবং যদি মনে হয় যে এই কাজ করতে গিয়ে আমাদের আরো কিছু সাপোর্টের দরকার, যদি কিছু বই কিনে দেওয়া দরকার, কেউ টিউশন যেতে পারছে না, মায়ের ইচ্ছা আছে যে দুটো টিউশন নেই কিন্তু পারছে না, সেটা নিশ্চয়ই অনেক ভালো লোকরা আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে আমরা যদি অনুরোধ করি, অনেক লোক আছেন যারা সাপোর্ট করার জন্য এগিয়ে আসবে। এটা যদি আমরা 1 বছর করতে পারি, সামনে বছর নিশ্চয়ই আপনারা আমাকে ডাকবেন আশা করি। তো সামনে বছর যখন আপনারা ডাকবেন তখন এই বছর যাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম তাদেরকে যেন মঞ্চে ডেকে আমরা বলতে পারি, তারা যেন গর্ব করে বলতে পারে যারা শুধুমাত্র ট্রফি দিয়ে সম্বর্ধনা দিয়ে তারা আমাদের কাকুরা জেঠুরা থেমে যায়নি, তারা গোটা বছর আমাদের খবর রেখেছে, গোটা বছর আমাদের খেয়াল রেখেছে, তারা প্রত্যেক মাসে আমাদেরকে ফোন করেছে এবং যখনই আমরা যেখানে আটকে গেছি তারা আমাদের পাশে গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। এটা যদি করতে পারি তাহলে এই প্রোগ্রামের, এই অনুষ্ঠানের সার্থকতা। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আগামী 5 বছর আপনাদের পাশে থাকবো এবং আপনাদের সেবা করার চেষ্টা করবো। ধন্যবাদ।